নিজের থেকে ৭ বছরের ছোট বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে চাচাতো ভাই। মেয়েটির বয়স মাত্র ১৫ বছর। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতি করলেও ছাড়েনি ছেলেটি, বরং টেপ দিয়ে মুখ আটকে দিয়েছিল। যখন নেশা কেটে যায় ছেলেটির, তখনই বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়েটির নগ্ন শরীরের দিকে তাকিয়ে গায়ের উপর চাদর দিয়ে ঢেকে দিয়ে কিছু না বলে উঠে চলে যায় রুম থেকে। আর সেই রাতে পাড়ি জমায় সুদূর কানাডায়। কিন্তু কিছু জিনিস কি আর চাপা যায়? রুমের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কিছুক্ষণ আগের সেই জঘন্য ঘটনাটা। কিছুক্ষণ আগের ঘটনা। বিয়ে বাড়ির চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর। গান বাজনা, লাইটিংয়ের আলো সারা বাড়ি জুড়ে। আজ চৌধুরী বাড়ির বড় ছেলে ঈশান চৌধুরীর বিয়ে। বিয়ে বাড়িতে মানুষে ভরপুর, তবে কারোর কোনো ধারণা নেই এরপর কি হতে যাচ্ছে। দোতলার কর্নারের বিশাল রুমটা আজ অন্ধকারে ছেয়ে আছে। ঘরের মাঝে আলতো গোলাপি আলো জ্বলছে। সোফার উপর শুয়ে আছে সাদি। পুরো নাম সাদিকুর চৌধুরী সাদি। সাদির চোখ অসম্ভব লাল, শরীর তার অস্থির। আজ তার প্রেমিকার সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছে না। সাদির শ্বাস দ্রুত চলছে, গলা শুকিয়ে আসছে। সোফার পাশেই খালি পড়ে আছে দুটো বিদেশি হুইস্কির বোতল। সাদির সারা শরীর কাঁপছে অজানা এক আগুনের উত্তেজনায়। মুখ দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত গোঙানি। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছে সাদি। তখনই রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করে পিহু। পুরো নাম আদিবা চৌধুরী পিহু। পরনে লেহেঙ্গা, বিয়েতে মজা করছিল সে। কিন্তু চাচির কথা শুনে উপরে আসে সাদিকে ডাকতে। কিন্তু সাদির এমন গোঙানি শুনে পিহু কিছুটা ভড়কে যায়। ধীরে ধীরে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞাসা করে, ভাইয়া, তোমার কি হয়েছে? সাদি টেনে টুনে চোখ খুলে উঠে বসে সোফার উপর। তারপর পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে পিহু দাঁড়িয়ে আছে। হুট করে পিহুকে জড়িয়ে ধরে। পিহু কেঁপে ওঠে। সাদির মুখ ঠেকেছে পিহুর পেটে। সাদি চুমোতে ভরিয়ে দেয় পেট। তারপর বিড়বিড় করে বলে, আমার না অনেক দুঃখ, ভুলিয়ে দিবি পিহু? কী দুঃখ ভাইয়া? ভুলিয়ে দিবি বল না। সাদি কিছুটা বাচ্চামি আচরণ করে বলে ওঠে। পিহু অবাক হয় সাদি ভাইকে সে সব সময় কম কথা বলা, গম্ভীর রাগী অবস্থাতেই দেখেছে, এই রূপে কখনো দেখেনি। তাই কিছু না ভেবে পিহু উত্তর দিল, চাচি নিচে ডাকছে, চলেন, খেতে হবে। আপনি নাকি সারাদিন খান নাই। আমার অনেক কষ্ট রে পিহু, খেতে ইচ্ছে হয় না। আগে চলুন চুপচাপ। বলেই পিহু সাদের হাত ধরে টেনে তোলার সাথে সাথেই সাদির শরীরে কারেন্টের মতো শক লাগে। পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকায়। নিজের ভিতরের পুরুষত্বের চাহিদা জেগে ওঠে। নিজের সামনে সুন্দরী পিহুকে দেখে মোহিত হয়ে যায় সাদি। সাদির চাহিদা তীব্র বেগে জেগে ওঠে। ঠিক তখনই, আরে ভাইয়া আসো বলেই পিহু সাদিকে টানতে থাকে। আরে ভাইয়া। পিহু সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাদি তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় পিহু ভয় পেয়ে যায়। দু হাত দিয়ে সাদির বুকে কিল ঘুষি দিতে থাকে। এতে সাদিকে এক চুলও নড়াতে পারে না, বরং সাদি আরও উত্তেজিত হয়ে যায়। ঠোঁটের চুম্বন গভীর থেকে গভীর হচ্ছে। একসময় সাদি পিহুকে ছেড়ে দেয়। সাথে সাথে পিহু জোরে জোরে দম নিতে শুরু করে। পিহু কিছু বলতে যেতেই সাদি পিহুকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে দেয়। আর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে থাকে পিহুর দিকে। পিহু ভয়ে পিছাতে শুরু করে, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সাদি শার্টটা ছুঁড়ে মারল বিছানায়। তারপর ঝাঁপিয়ে পড়ল পিহুর উপর। পিহু কেঁদে উঠল। সাদি পিহুর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে বেশ খানিকক্ষণ পর ছেড়ে দিয়ে পিহুর গলায় ঠোঁট ছোঁয়ালো। পিহু এবার সাদির হাতে কামড় দিল। সাদি চোখ তুলে গোলাপি আলোয় হাত দেখে পিহুকে বলল, তাহলে চল, দেখি কে কারে কত বেশি বাইট করতে পারে। বলেই সাদি পিহুর লেহেঙ্গা খুলতে শুরু করলো। পিহু ধাক্কা দিতেও সরাতে পারল না।
স্বাদের শক্তপোক্ত পুরুষালী শরীরের কাছে তার শরীর চুনোপুটি। এক পর্যায়ে স্বাদী জোরপূর্বক পিহুর সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। পিহুর আর্তনাদে পুরো ঘর কেঁপে ওঠে। যেহেতু স্বাদীর রুম সাউন্ডপ্রুফ আর বাইরে গান বাজনা চলছে, সেহেতু পঞ্চদশী পিহুর আর্তনাদকেও শুনল না। স্বাদের উন্মাদনা বেড়ে গেল। ফলস্বরূপ পিহু গোঙাতে একসময় জ্ঞান হারালো। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হঠাৎ স্বাদীর ফোন বেজে ওঠায় স্বাদীর ঘোর কাটে। তারপর সে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে। কিছু না ভেবেই ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যায় স্বাদী। নিজের ছেলেকে রেগে চলে যেতে দেখে আতিয়া বেগম মনে করল পিহু করেছে। ছোট থেকে পিহু আর স্বাদীর সাপে লেউলে সম্পর্ক। আতিয়া বেগম নিজের মনে মনে বকতে বকতে উপরে উঠলেন সিঁড়ি বেয়ে। স্বাদীর রুমের সামনে সে দরজা ধাক্কা দিতে আটকে উঠলেন আতিয়া বেগম। তার চোখ আটকে গেছে। চিল্লিয়ে জোরে কেঁদে উঠলেন তিনি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিথর পিহুকে। সারা বিছানায় লাল রক্তের দাগ। তার বুঝ মতে অসুবিধা হলো না এখানে কি হয়েছে। আতিয়া বেগমের চিৎকারে সবাই রুমে এসে হামলে পড়ল। সবার চক্ষু চড়ক গাছ। পিহুর বড় বোন কেঁদে উঠে ছুটে গেল নিজের বোনের কাছে। ইলিয়া চৌধুরী বেশ রেগে গেল পিহুর অবস্থা দেখে। সাথে সাথে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন দিল। আতিয়া বেগম আর পিহুর বড় বোন মেহু মিলে পিহুকে জামা কাপড় পরিয়ে দিল। মেয়েটার শ্বাস খুব ধীরে চলছে। বিছানার এক কোণে বসে থাকায় হাত দিয়ে বসে আছে ইলিয়াস চৌধুরী। নিজের ছেলে এমন কাণ্ড করবে তাও বাপ মা মরা মেয়েটার সাথে। এরকম শিক্ষা সে তো তার ছেলেদের দেয়নি। ঈশান স্বাদীর ফোনে কল দিচ্ছে অনবরত। কল এতক্ষণ ঢুকলেও এখন ফোন বন্ধ বলছে। ঈশান বেশ রেগে বলে ওঠে, বাবা, ওই অমানুষটার ফোন অফ। ইলিয়াস চৌধুরী গভীর চিন্তায় বিমত। কি থেকে কি হয়ে গেল। মেহু ভিজা তোয়ালে দিয়ে পিহুর সমস্ত শরীর মুছিয়ে দিল। পিহু কেঁপে উঠল অচেতন অবস্থাতেই। ডাক্তার আসলে পিহুর অবস্থা দেখে বলে ওঠে, এটা তো রেপ কেস, আমি চিকিৎসা করতে পারবো না। এবার ইলিয়াস চৌধুরী হুঙ্কার দিয়ে বলে ওঠে, আগে আমার মেয়েকে বাঁচান, তারপর কেস দেখবেন বলেই হাতের মোবাইলে থাকা পুলিশের নাম্বারে ফোন লাগিয়ে বের হয়ে যায় রুম থেকে। সাথে যায় ঈশানও। আতিয়া বেগম কেঁদে উঠে তার ছেলে এমন জঘন্য কাজ কিভাবে করলো। সে নিজেও তো ডাক্তার। এই মাসের ডিগ্রি আনার জন্য কানাডা যাওয়ার কথা। সে কিভাবে করতে পারলো এসব। ডাক্তার পিহুকে দেখে স্যালাইন দিল, সাথে ব্যথা আর ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি যেহেতু আপনাদের পারিবারিক ডাক্তার, সেহেতু আমি কিছুই বললাম না, কিন্তু এটা কিন্তু রেপ কেস। পুলিশ জানলে মিনিমাম 5 বছরের জেল হবে। আতিয়া বেগম কেঁপে ওঠে। সে কখনো ভাবতেও পারেনি তার ছেলে এত খারাপ কাজ করবে। মেয়েটাকে সে সহ্য করতে পারত না, ঠিক আছে, তাই বলে এভাবে ধর্ষণ করে মেয়েটার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারল। পুরান ঢাকার বেশ নামকরা চৌধুরী বাড়ি। এহসান চৌধুরী হাতে তৈরি এই বাড়ি, তার নামানুসারেই চৌধুরী বাড়ির নাম রাখা হয়। চৌধুরী বাড়িকে চেনার আরেকটা বিশাল উপায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির, যার বর্তমান মালিক ইলিয়াস চৌধুরী। এহসান চৌধুরীর 2 ছেলে, বড় ছেলে ইলিয়াস চৌধুরী আর ছোট ছেলে আহাদ চৌধুরী। ইলিয়াস চৌধুরীর স্ত্রী আতিয়া বেগম। ইলিয়াস চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ঈশান চৌধুরী বর্তমান বাবার ব্যবসা সামলাচ্ছে, বয়স 28 বছর। আর ছোট ছেলে সাদিকুর চৌধুরী ডাক্তারি পড়ছে, বয়স 22। আর মেয়ে ইরিনা চৌধুরী, বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেই। ইলিয়াস চৌধুরীর ছোট ভাই আহাদ চৌধুরী, স্ত্রী মাহিয়া খাতুন। আহাদ চৌধুরীর 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মেহু চৌধুরী, বিয়ে হয়েছে কিছু বছর আগে, বর্তমান ইন্ডিয়াতে থাকে। ছোট মেয়ে পিহু চৌধুরী, বয়স 15, 10ম শ্রেণীতে পড়ে। আর ছেলে সাইম চৌধুরী 4 বছর আগে গ্রামে ঘুরতে গিয়েছিল তারা পুরো পরিবার। সেখান থেকে আসার সময় তাদের একটা গাড়ি খাদে পড়ে যায়, ফলে গাড়ির ভেতরে থাকা সকলেই মারা যায়। গাড়িতে ছিল আহাদ চৌধুরী, সাইম, এহসান চৌধুরী আর মাহিয়া খাতুন আর আহাদ চৌধুরীর আম্মা ফাল্গুনী শেখ। সবাই সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাস্তায় যেতে যেতে আহাদ চৌধুরী ইলিয়াস চৌধুরীর হাত ধরে বলে
ভাই, আমার মেয়ে দুটোকে দেখে রাখিস। তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়াস চৌধুরী কলিজা প্রায় ভাই আহাত। একদিনেই ঝরে যায় চৌধুরী পরিবার থেকে পাঁচটি প্রাণ। সেদিনের পর থেকে পুরো পরিবারটাকে আগলে রেখেছে ইলিয়াস চৌধুরী। পিহুকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন। মেহুকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন। ছোট থেকে সাদি আর পিহুর সম্পর্ক ভালো ছিল, কিন্তু হঠাৎ কি হলো জানে না, বিনা কারণে মারামারি বেঁধে যায় দুজনের। বর্তমানে মেহু গুছিয়ে নিয়েছে তার পাসপোর্টের ভিসা শেষ, যেহেতু বিয়ে আর হচ্ছে না এই ঝামেলায়, সেহেতু চলে গিয়েও তার আফসোস নেই। সে খুব জোর করলো পিহুকে নেয়ার, তবে আতিয়া বেগম রাজি না। এক সময় হতাশ হয়ে বোনের কপালে চুমু খেলেন। তার নিষ্পাপ বোনটার সব শেষ। রাগে চোখে জল জল করে উঠল। আতিয়া বেগমকে জড়িয়ে ধরলে মেহু কেঁদে উঠল। তার খুব একা লাগে, তবু মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি। তাই আর দেরি না করে পিহুর খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে গেল মেহু। গন্তব্য এয়ারপোর্ট। ইলিয়াস চৌধুরী নিচে এসে মেন দরজা থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে দাঁড়ালো তার সামনে, হাতে একটা খাম। ইলিয়াস চৌধুরী কিছু বলার আগে ছেলেটি বলে ওঠে, ইলিয়াস চৌধুরীকে একটু ডেকে দিবেন? ঈশান এতক্ষণ কিছু না বলে পাশে দাঁড়িয়েছিল। এখন সে বেশ জোরেই রাশ ভারী কণ্ঠে বলে উঠল, যার সাথে কথা বলছো তার কাছেই তার খোঁজ করছো? ছেলেটি হতভম্ব হয়ে হাতের খামটি ইলিয়াস চৌধুরীর হাতে দিল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাদি ভাই পাঠিয়েছে। ঈশান ছেলেটির কলার চেপে ধরল। ছেলেটির ভয়ে যান যায় যায় অবস্থা দেখেই বুঝতে পেরেছে এরা সব রেগে আছে। ঈশান বেশ কঠিন কণ্ঠেই বলল, সাদি কই? ভাই তো একটু আগে এইটা আমার হাতে দিয়ে বলে দিল আসতে আপনাদের কাছে। তুই সাদিরে ভাই বলছিস, তাহলে আমাদের চিনিস না কেন? আসলে ফারজু আপুর সাথে সাদি ভাইয়া প্রেম করত, আর আমি ফারজু আপুর বাড়ির পাশেই থাকি। এবার ইলিয়াস চৌধুরী আর ঈশান দুজনে চমকে গেল। তার মানে সাদি এই জন্য গম্ভীর ছিল ফারজুর সাথে ঈশানের বিয়ে হচ্ছে বলে, কিন্তু সে তো কখনো বলেনি এসব। ঈশান ছেলেটিকে ছেড়ে দিল সাথে সাথে। ছেলেটি দৌড়ে চলে গেল। সে যেন এটার অপেক্ষাই করছিল। ঈশান ইলিয়াস চৌধুরীর হাত থেকে খাম নিয়ে ভিতরে এসে বসতেই মেহু আসলো। মেহু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই ইলিয়াস চৌধুরী ঈশানকে চিঠিটা পড়তে বলেন। ঈশান চিঠির ভাঁজ খুলে দেখে দুটো সিয়াথি। প্রথম চিঠিটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলো। প্রিয় আব্বু, জানি আজ আমি কত বড় ভুল করে ফেলেছি, কখনো মাফ করবা কি জানি না, তা মাফ করে দিও। আমি জানি চিঠিটা তুমি পড়বা না, ভাইয়া পড়বে। আমি কানাডা চলে যাচ্ছি। যদি মনে চায় কোম্পানির শেয়ারের কানাডার অংশটুকু আমাকে দিয়ে দিও, আর না দিলেও লাগবে না। আমি ডাক্তারি শেষ করছি, প্রায় 3 বছর লাগবে। তোমার স্বপ্ন পূরণ করব। আমার ভুলের জন্য মাফ করে দিও। আম্মুকে দেখে রাখিও। আমি ঠিক থাকব। আমি সব ঠিক করে নিয়েছি। আমার কোনো যোগাযোগ পাবে না। খুঁজলেও তবে একদিন তোমার সামনে আসব এক চরম সত্যি নিয়ে। ইনশাল্লাহ। ভালো থাকবা। ইতি, তোমার এখনকার অপদার্থ। চিঠিটা পড়ে ঈশান ইলিয়াস চৌধুরীর দিকে তাকালেন। ইলিয়াস চৌধুরী শান্ত কণ্ঠে বলেন, পরের চিঠি পড়ো। ঈশান আবার পরের চিঠিটুকু পড়া শুরু করলো। প্রিয় ভাইয়া, আমি জানি তুই পড়ছিস। ফারজুরে আমি সেই ক্লাস 10 থেকে ভালোবাসি, আর আজ তোর সাথে বিয়ে হলো। ওরে কখনো ভাবি হিসেবে মানতে পারবো না, তাই খুব রাগ করছিল। আমি কখনো নেশা করি না, তবে রুম থেকে আসার পর আমার রুমে দেখলাম তোর বন্ধুরা রেখে যাচ্ছে, হয়তো পরে খাবে। আমি কষ্ট ভুলতে খেয়ে ফেলেছি, আর জানি না। যখন আমি নিজের মধ্যে আসলাম তখন দেখলাম আমি পিহুকে নষ্ট করে ফেলেছি। ভাইয়া, তুই তো জানিস আমি কেমন। আমারই ভুল বুঝিস না। আমি যখন নিজের ভুল বুঝতে পারছি তাই চলে আসলাম এদেশে, নাই তো বাংলাদেশে থাকতাম। প্রথমত ফারজু তোর বউ, আর দ্বিতীয়ত পিহুর জীবন, সেই কষ্ট আমি নিতে পারতাম না। চলে এসেছি এখানে। পিহু বড় হলে ভালো ছেলে দেখে বিয়ে দিস। আজকের পর থেকে আমারেও ঘৃণা শুরু করবে আমি জানি, তবুও বলছি ওর বিয়ে দিতে সমস্ত খরচ আমি বহন করব। ভালো থাকিস ভাইয়া। ইতি, তোর পিচ্চি ডাক্তার। ঈশানের চোখে পানি টলমল করলো। সেও জানে তার ভাই কেমন, তবে আজ যা করেছে এর ভুল মাফ হয় না। ইলিয়াস চৌধুরী রেগে বলে উঠলেন, অমানুষ তৈরি করেছি। মেয়েটাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে বলে কিনা মাফ করে দিতে, তার বিয়ের খরচ সে বহন করবে।
এদিকে সাদি এয়ারপোর্টে আসে, সব কিছু পার করে এবার প্লেনে গিয়ে বসলো। কিছুক্ষণ যেতেই প্লেনটি রওনা ছেড়ে আকাশের মেঘের মাঝে হারাতে লাগলো। শত শত যাত্রী, শত রকমের স্বপ্ন। সাদি চোখের উপর হাত দিয়ে সিটে হেলান দিতেই ভেসে উঠে পিহুর সেই কান্নার দৃশ্য। সাদি তড়িৎ বেগে চোখ খোলে, তারপর বিড়বিড় করে বলে, সরি রে পিহু, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তবে একদিন আমি ফিরব, তোর জীবন থেকে হারানো সব কিছুর বদলা নিব। তুই আমাকে ঘৃণার খাতায় রেখে হলেও মনে রাখিস। সাদে দীর্ঘশ্বাস ছাড়ল। আজ থেকে তার নতুন করে জীবন শুরু। পিহুর মুখটা সবসময় ভাসছে তার মনে। সাদি এক দৃষ্টিতে সিটের পাশে জানালার দিকে তাকালো। রাতের আকাশে চারিদিক অন্ধকার। সাদি চোখের উপর হাত রেখে ঘুমিয়ে গেল।